সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আজ একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। অ্যাডমিশন টেস্ট মানে হচ্ছে তোমাদের যারা এসএসসি পরীক্ষার্থী শেষ করেছ তাদের পরবর্তী জন্য একটা প্রিপারেশনের প্রস্তুতিমূলক যে অংশ প্রয়োজন, সেই অংশের জন্য আমরা আজকের এই ক্লাসটা নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি তোমরা ইতিমধ্যেই পরীক্ষা সুসম্পন্ন করেছো ভালোভাবেই এবং তোমরা একটা আশানুরূপ জায়গায় ভর্তি হতে চাও। সেজন্য অ্যাডমিশনের জন্য অর্থাৎ মেডিকেল এবং ভার্সিটির জন্য আজকের যে প্রস্তুতিমূলক যে ক্লাস সেই ক্লাসটা যদি সঠিকভাবে অনুসরণ করো তাহলে আগাম আমাদের এই প্রস্তুতিটা অনেকটা সহজ হবে। যেহেতু কেমিস্ট্রি শিক্ষালয় সবসময়ই প্রতিনিয়তই আপডেট হিসাবে ক্লাসগুলো প্রকাশ করে থাকে, আশা করি তোমরা এই ক্লাসগুলো যথার্থভাবে সঠিক নিয়মে ফার্স্ট টু লাস্ট ক্লাসটা করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের কাছে শেয়ার করবে এবং অবশ্যই সেটা সঠিকভাবে অনুসরণ করবে। আজ মেডিকেল এবং ভার্সিটির জন্য পর্যায়ক্রমিকভাবে বিভিন্ন অধ্যায়ভিত্তিক আলোচনা শুরু করব। আলোচনার শুরুতেই প্রথমে আমরা চতুর্থ অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকস, প্রতি বছর মেডিকেল এবং ভার্সিটির জন্য যে অংশ থেকে প্রশ্ন থাকে সেই অংশ থেকেই আজকে আমরা আলোচনা করব। সেই আলোচনার শিরোনাম হলো পিএইচ এবং বাফার দ্রবণ। তাহলে আজকের এই ভিডিওটি আমরা আলোচনা করব পিএইচ এবং বাফার দ্রবণ। পিএইচ এবং বাফার দ্রবণ সম্পর্কিত যত প্রবলেম রয়েছে সেই প্রবলেমটা আজকের ক্লাস থেকে আশা করি তোমরা সলভ পাবে। যদি এই ক্লাসটি সঠিকভাবে অনুসরণ করো তাহলে পিএইচ এবং বাফার দ্রবণের সব অংশগুলো তুমি একসাথে এই অংশগুলো থেকে শেষ করতে পারবে। চলো আমরা ভিডিওটি স্টার্ট করি। যেহেতু পিএইচ এবং বাফার দ্রবণ থেকে প্রতি বছরই অ্যাডমিশন টেস্টে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, সেই জন্যই আগাম প্রস্তুতি হিসাবে আমরা এই টপিক্সটা দিচ্ছি এবং পর্যায়ক্রমিকভাবে আমরা সব অধ্যায়গুলোর যে অংশগুলো থেকে প্রতি বছরই অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসে সেগুলো আমরা আলোচনা করব। আজকের এই পিএইচ এবং বাফার দ্রবণ সম্পর্কিত আলোচনার প্রথম যে এমসিকিউটা রয়েছে সেই এমসিকিউ পর্যায়ক্রমিকভাবে আমরা আলোচনা করছি। সেই আলোচনাটা অবশ্যই তোমরা ফার্স্ট টু লাস্ট দেখবে। প্রথম এমসিকিউটা রয়েছে, প্রাণীবিজ্ঞান, প্রাণরসায়ন এবং চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন পরীক্ষা কার্য অম্ল ক্ষারের কত ঘনমাত্রা দ্রবণ ব্যবহার করা হয়? 0.1 মোলার দ্রবণ। পিএইচ স্কেলের নতুন পদ্ধতি প্রকাশ করেন কে? ডেনিশ প্রাণরসায়ন সোরেনসেন। পিএইচ প্রতীকটি দ্বারা আসলে কি বোঝানো হয়? প্রেসেন্স অফ হাইড্রোজেন অথবা পাওয়ার অফ হাইড্রোজেন। পিএইচ কি? কোনো দ্রবণের হাইড্রোজেন আয়ন ও হাইড্রোনিয়াম আয়নের মোলার ঘনমাত্রা যে ঋণাত্মক লগারিদম রয়েছে সেটা হচ্ছে পিএইচ। কোনো দ্রবণের হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা যত কমতে থাকে পিএইচ এর মান কিরূপ হয়? পিএইচ এর মান বাড়তে থাকে। বিশুদ্ধ পানিতে কিছু অম্ল যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড যুক্ত করলে হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা কি হয়? বৃদ্ধি পায়। পিএইচ ইকুয়াল টু যদি 7 হয় তাহলে দ্রবণটি নিরপেক্ষ দ্রবণ হয়। পিএইচ ইজ লেস দেন 7 হলে অম্লীয় দ্রবণ হয়। পিএইচ ইজ গ্রেটার দেন 7 হলে দ্রবণটি ক্ষারীয় দ্রবণ হয়। দ্রবণের মোলার ঘনমাত্রা বৃদ্ধি পেলে পিএইচ এর মান হ্রাস পায় এবং মোলার ঘনমাত্রা হ্রাস পেলে পিএইচ এর মান বৃদ্ধি পায়। যে তথ্যগুলো আমরা এখানে দিচ্ছি অবশ্যই তোমরা কোনো টপিকস বাদ দেওয়া যাবে না, কোনো পয়েন্ট বাদ দেওয়া যাবে না। আমি যে এখানে নির্বাচিত পিএইচ এবং বাফার দ্রবণের জন্য পয়েন্টগুলো রেখেছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখার চেষ্টা করবে। পানির পিএইচ এর মান সবসময় 7 বা ধ্রুব থাকে না, কারণ পিএইচ এর মান তাপমাত্রা নির্ভরশীল। কেডব্লিউ পানির আয়নিক গুণফলের মানের উপর নির্ভর করে অর্থাৎ পরিবর্তনশীল হয়। পানির বিয়োজন তাপহারী হওয়ায় তাপমাত্রা বৃদ্ধিতে কেডব্লিউ এর মান হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা বাড়ে, তাই তাপমাত্রার বৃদ্ধিতে পানির পিএইচ এর মান হ্রাস পায়। যদি বলা হয় তাপমাত্রার বৃদ্ধিতে পিএইচ এর মান হ্রাস পায় কেন, তাহলে আমরা এই প্রশ্নের উত্তরটা এখান থেকে পেয়ে যাব। একই ঘনমাত্রার তীব্র অ্যাসিড অপেক্ষা দুর্বল অ্যাসিড দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কম হবে, সেক্ষেত্রে পিএইচ এর মান বেশি হবে। হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যদি কম হয় তাহলে পিএইচ এর মান বেশি হয়। এই তথ্যটা দ্বারা অনেক গাণিতিক সমস্যার সমাধান করা যায়, সেই জন্য অবশ্যই এই 11 নম্বর যে টপিক্সটা আমরা দিয়েছি সেই অবশ্যই এই টিপসটা খেয়াল রাখবে।
পিএইচ পদটি বিশেষত অতিলঘু দ্রবণের ক্ষেত্রে প্রকাশ করা হয়। পিএইচ স্কেল প্রতিষ্ঠার ধারণা ছিল 1 মোলার দ্রবণের চেয়ে অতিলঘু দ্রবণ যেমন 0.01 মোলার দ্রবণের ঘনমাত্রাকে সেক্ষেত্রে প্রকাশ করা হয়। কোন লবণ পানিতে দ্রবীভূত হয়ে নিরপেক্ষ দ্রবণ তৈরি করে? খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট। কোনটি ক্যাটায়নিক আদ্র বিশ্লেষণ বিক্রিয়া? আমরা এখানে দুইটা বিক্রিয়া দিয়েছি, অবশ্যই এই দুইটা বিক্রিয়া খেয়াল করলে আসলে সাধারণত ক্যাটায়নিক আদ্র বিশ্লেষণে এই দুইটা বিক্রিয়া থেকে দেওয়া হয়। কপার আয়ন এবং পানির সাথে বিক্রিয়া করে কপার হাইড্রোক্সাইড এবং হাইড্রোনিয়াম আয়ন উৎপন্ন করে। অ্যামোনিয়াম আয়ন পানির সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া এবং হাইড্রোনিয়াম আয়ন উৎপন্ন করে। কোন লবণগুলোর আদ্র বিশ্লেষণ দ্বারা অম্লীয় দ্রবণ তৈরি হয়? অ্যামোনিয়াম নাইট্রেট, সিলভার নাইট্রেট, জিঙ্ক ক্লোরাইড। কোনটি অ্যানায়নিক আদ্র বিশ্লেষণ বিক্রিয়া? আগেটা বলেছিলাম আমরা ক্যাটায়নিক আদ্র বিশ্লেষণ, আর এখনটা হচ্ছে অ্যানায়নিক আদ্র বিশ্লেষণ বিক্রিয়া। কার্বনেট আয়ন পানির সাথে বিক্রিয়া করে বাইকার্বনেট আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করে। বাইকার্বনেট আয়ন পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড ও হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করে। কোন লবণগুলোর আদ্র বিশ্লেষণ দ্বারা ক্ষারীয় দ্রবণ তৈরি করা হয়? সোডিয়াম সালফাইড, সোডিয়াম ফসফেট, পটাশিয়াম কার্বনেট, পটাশিয়াম সায়ানাইড, সোডিয়াম ইথানয়েড ইত্যাদি। এই দ্রবণগুলো সাধারণত আদ্র বিশ্লেষণে ক্ষারীয় দ্রবণ উৎপন্ন করে থাকে। বাফার দ্রবণ কি? যে দ্রবণের সামান্য পরিমাণ সবল অ্যাসিড বা ক্ষার দ্রবণ যুক্ত করার পরও দ্রবণের পিএইচ এর মানের কোনো পরিবর্তন হয় না, মানে অপরিবর্তিত থাকে, সেই দ্রবণটাই হলো বাফার দ্রবণ। বাফার শব্দের অর্থ হলো প্রতিরোধ বা রিসিস্ট করা। বাফার দ্রবণ হলো মূলত একটি দুর্বল অ্যাসিড ও অনুবন্ধী ক্ষারক দ্রবণের মিশ্রণ। অম্লীয় বাফার দ্রবণ আমরা কিভাবে চিনব? দুর্বল অ্যাসিড এবং অনুবন্ধী ক্ষারক যেমন ইথানোয়িক অ্যাসিড এবং সোডিয়াম ইথানোয়েটের লবণ হতে পারে অথবা পটাশিয়াম আয়নের লবণ হতে পারে। সোডিয়াম ইথানোয়েট অথবা পটাশিয়াম ইথানোয়েট আয়ন হতে পারে। H2PO4- আয়ন এবং HPO4 2- আয়ন এরাও হচ্ছে দুর্বল অ্যাসিড এবং অনুবন্ধী ক্ষারকের অম্লীয় বাফার দ্রবণ। ক্ষারীয় বাফার দ্রবণ হলো দুর্বল ক্ষারক এবং অনুবন্ধী অ্যাসিড, সোডিয়াম কার্বনেট এবং বাইকার্বনেট আয়ন, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যামোনিয়াম আয়ন। 19 নম্বর যে এমসিকিউটা আমরা রেখেছি সেটা হচ্ছে বাফার দ্রবণের অম্লক্ষার যুগলের পিএইচ এর মান কত? তাহলে এখানে আমরা দেখো বিভিন্ন রকমের বাফার দ্রবণের অম্লক্ষার যুগলের যে পিএইচ এর মান রয়েছে, খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ পিএইচ এর রেঞ্জ, অবশ্যই আমরা একটু ভালোভাবে দেখব। সেই প্রথম পিএইচ এর রেঞ্জটা হলো ফর্মিক অ্যাসিড ও সোডিয়াম ফরমেটের বাফারের পিএইচ এর মান হলো 3.7 থেকে 5.2। ইথানোয়িক অ্যাসিড ও সোডিয়াম ইথানোয়েটের বাফার দ্রবণ হলো 3.7 থেকে 5.6। NaH2PO4 এবং Na2HPO4 এর বাফারের পিএইচ এর মান হলো 5.8 থেকে 8। অ্যামোনিয়াম ক্লোরাইড ও অ্যামোনিয়া বা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বাফারের পিএইচ এর মান হলো 8.5 থেকে 10। অম্লীয় বাফার দ্রবণের পিএইচ গণনার যে সমীকরণটা রয়েছে সেটা কি? পিএইচ = PK + লগ লবণের ঘনমাত্রা বাই অম্লের ঘনমাত্রা। ক্ষারীয় বাফার দ্রবণের পিএইচ গণনার যে সমীকরণ রয়েছে সেটা হলো পিএইচ = 14 - PKB - লগ লবণের ঘনমাত্রা বা ক্ষারের ঘনমাত্রা। বাফার ক্ষমতা আসলে কি? বাফার ক্ষমতা হচ্ছে প্রতি লিটার বাফার দ্রবণে অ্যাসিড বা ক্ষারের মোল সংখ্যা ডিভাইডেড বাই পিএইচ মানের যে পরিবর্তন। এভাবে আমরা বাফার ক্ষমতাকে নির্ণয় করতে পারি। অর্থাৎ বাফার দ্রবণের পিএইচ এর মানটা অপরিবর্তিত রাখার যে ক্ষমতা, সেটাই আসলে বাফার দ্রবণ এর ক্ষমতা। বাফার দ্রবণের অত্যাবশ্যকীয় বৈশিষ্ট্য আসলে কোনগুলি? অ্যাসিড যেমন HA ও অনুবন্ধী ক্ষারক A- এর উভয়ের উপাদান উচ্চ ঘনমাত্রার হতে হবে বা থাকতে হয়। বাফার দ্রবণের উপাদান দুটির ঘনমাত্রার চেয়ে কম পরিমাণে হাইড্রোনিয়াম আয়ন বা হাইড্রোক্সাইড আয়ন যোগ করলে ওই সব আয়ন বাফার দ্রবণের একটি উপাদানকে অপর উপাদানে পরিণত করে। দ্রবণের পিএইচ এর মান অপরিবর্তিত থাকে। অর্থাৎ এই যে আমরা তিনটা বৈশিষ্ট্য দিলাম, এটা হচ্ছে একটা বাফার দ্রবণের অত্যাবশ্যকীয় বৈশিষ্ট্য।
একটি উৎকৃষ্ট বাফার দ্রবণ হলো রক্ত, মানে কোনটি উৎকৃষ্ট বাফার দ্রবণ, মানে রক্ত একটা উৎকৃষ্ট বাফার দ্রবণ। স্বাভাবিক অবস্থায় রক্তের পিএইচ এর মান হলো 7.4। খুবই 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 ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। এটা প্রায় বিভিন্ন সময়ে ভর্তি পরীক্ষায় এসেছে, অর্থাৎ মেডিকেলের জন্য সবচেয়ে বেশি এসেছে। আর পিএইচ এর রেঞ্জটা হলো 7.35 থেকে 7.45 এর কাছাকাছি হয়ে থাকে। আর শুধু রক্তের পিএইচ এর মান যদি আমরা বলি তাহলে 7.4, আর যদি পিএইচ এর রেঞ্জের কথা বলা হয় তাহলে 7.35 থেকে 7.45 এর কাছাকাছি থাকে। তাই রক্ত সামান্য ক্ষারীয় প্রকৃতির বাফার দ্রবণ। অনেক সময় আসে যে রক্ত আসলে কি ধরনের বাফার, সেটা হচ্ছে সামান্য ক্ষারীয় প্রকৃতির বাফার। রক্তের পিএইচ এর মান কোনো কারণে যদি 0.5 এর বেশি হয় তখন আহ, কি হয়ে থাকে, জীবন সংকটাপন্ন হয়ে থাকে। খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ যে জীবন সংকটাপন্ন হয় যখন পিএইচ এর মান 0.5 এর বেশি হয়। পিএইচ এর মান যদি 0.1 পরিবর্তন সীমার মধ্যে থাকে তাহলে অক্সিজেন পরিবহন সুষ্ঠুভাবে ঘটে থাকে। তার মানে যদি পিএইচ এর মান 0.1 মোলারের পরিবর্তন সীমার মধ্যে হয় তাহলে অক্সিজেনটা সঠিকভাবে পরিবহন হবে। মানুষের রক্তের পিএইচ এর মান 7.45 এর যদি বেশি হয় তখন এই অবস্থাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় কি বলা হয়? অ্যালকালিসিস। খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, বহুবার পরীক্ষায় এই প্রশ্নটা এসেছে, সেজন্য অবশ্যই আমরা মনে রাখবো যে মানুষের রক্তের পিএইচ এর মান যদি 7.45 এর বেশি হয় এই অবস্থায় চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় অ্যালকালাসিস রোগ, অর্থাৎ এই অবস্থায় রোগীর মৃত্যু ঘটে থাকে। মানুষের রক্তের পিএইচ এর মান যদি 7 কম হয় তখন তাকে বলা হয় অ্যাসিডোসিস। এর কারণে স্নায়ুতন্ত্র দুর্বল হয়ে রোগী চেতনা হারিয়ে অচেতন বা কোমায় অবস্থায় চলে যেতে পারে। এটাও একটা ইম্পর্টেন্ট। এই দুইটার ভিতর থেকে একটা এমসিকিউ অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতে পারে। মানুষের রক্তের পিএইচ এর নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় বাফার সিস্টেমগুলো হলো বাইকার্বনেট বাফার, আন্তঃকোষীয় বাফার, ফসফেট বাফার এবং প্রোটিন বাফার। তার মানে আমরা এখান থেকে 3 ধরনের মানুষের রক্তের পিএইচ এর মান নিয়ন্ত্রণের জন্য বাফার সিস্টেম পাচ্ছি। সেটা হচ্ছে বাইকার্বনেট বাফার, আন্তঃকোষীয় ফসফেট বাফার এবং প্রোটিন বাফার। মানুষের রক্তে কার্যকর থাকে সাধারণত বাইকার্বনেট কার্বনিক অ্যাসিড বাফার সিস্টেম। এটি বহিঃকোষীয় ও প্লাজমা তরলে থাকে। এটাও খুব ইম্পর্টেন্ট যে মানুষের রক্তের বাফারে কার্যকর থাকে শুধুমাত্র বাইকার্বনেট ও কার্বনিক অ্যাসিডের যে বাফার সিস্টেমটা সেটা, মানে বাইকার্বনেট এবং কার্বনিক অ্যাসিড এর পিকে এর মান হলো 6.1। এটাও আমাদের ইম্পর্টেন্ট একটা অংশ। ফসফেট বাফার সিস্টেম হচ্ছে ফসফেট আয়ন এবং ফসফাইড আয়ন H2PO4 যে আয়নটা রয়েছে সেটা মিলে ফসফেট বাফার সিস্টেম হয় এবং সেটা হলো আন্তঃকোষীয় বাফার, অর্থাৎ বাইকার্বনেট যে সিস্টেমটা সেটা হচ্ছে বহিঃকোষীয় এবং ফসফেট বাফার সিস্টেমটা হচ্ছে আন্তঃকোষীয় বাফার, সেটা পিকে এর মান হলো 7.2। প্রোটিন বাফার সিস্টেমটি হচ্ছে প্লাজমা প্রোটিন ও হিমোগ্লোবিন প্রোটিনের সমন্বয়ে গঠিত হয়। এদের ক্ষেত্রে পিকে এর মান হয় 7, প্রায় 7। রক্তের প্লাজমা তরলে বাইকার্বনেট আয়নের ঘনমাত্রা হলো প্রায় 24 মিলিমোল পার লিটার। কার্বনিক অ্যাসিডের ঘনমাত্রা হয় 1.2 মিলিমোল পার লিটার। মাটির পিএইচ এর মান কত হলে মাটির উর্বরতা বিনষ্ট হয়? 9.5 এর উপরে। অম্লীয় মাটির পিএইচ এর মান যদি বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে কি প্রয়োগ করা হয়? চুন, মানে ক্যালসিয়াম অক্সাইড এবং ডলোমাইট, ক্যালসিয়াম কার্বনেট ও ম্যাগনেসিয়াম কার্বনেটের যে মিশ্রণের গুঁড়া, সেটা হচ্ছে মাটির পিএইচ এর মান যদি বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে আমরা এটা প্রয়োগ করব। উর্বর মাটির অত্যানুকূল পিএইচ এর পরিসর হলো 6 থেকে 7। মাটির অণুজীব বৃদ্ধির সহায়ক যে পিএইচ এর মান সেটা হলো 6.6 থেকে 7.3। এক্ষেত্রে আমরা নাইট্রোজেন, ফসফরাস এবং সালফারের যোগান দিয়ে থাকে এই অংশটা। ক্ষারীয় মাটির পিএইচ এর কমাতে আমরা কি কি ব্যবহার করতে পারি? এটাও খুবই খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ যে ক্ষারীয় যে মাটির পিএইচ যদি আমি কমাতে চাই তাহলে কি কি ব্যবহার করতে পারি? সেটা হচ্ছে পটাশিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট, টিএসপি বা মনোক্যালসিয়াম ফসফেট, এবং এটার সংকেত আমরা লিখে দিয়েছি। এবং সুপার ফসফেট হলো মনোক্যালসিয়াম ফসফেট, মনোহাইড্রেট
এবং জিপসামের মিশ্রণের যে অংশটা সেটা হচ্ছে আসলে সুপার ফসফেট। ডাইঅ্যামোনিয়াম ফসফেট সাধারণত সারটি আমরা কি কি অংশে প্রযোজ্য করে থাকি সেটাও একটা গুরুত্বপূর্ণ, এটাও অনেকবার পরীক্ষা আসছে, যে অম্লধর্মী মাটির ক্ষেত্রে পিএইচ ইজ লেস দেন 7 এবং ক্ষারীয় মাটির ক্ষেত্রে পিএইচ ইজ গ্রেটার দেন 7 এবং নিরপেক্ষ মাটি হলে পিএইচ ইকুয়াল টু 7 এর ক্ষেত্রে এই ডাইঅ্যামোনিয়াম ফসফেট সারটা প্রযোজ্য হয়। ত্বককে ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা পেতে পিএইচ এর সীমা কত রাখতে হবে? 4 থেকে 5.5। বিশুদ্ধ পানিতে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হচ্ছে 10⁻⁻7 মোল পার লিটার। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিশুদ্ধ পানির পিএইচ হলো 7। খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিশুদ্ধ পানির পিএইচ এর মান হয় 7। ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণের পিএইচ এর মান হলো লেস দেন 7। মানুষের রক্তের দেহের পিএইচ এর মান নিয়ন্ত্রণ করে না, সেটা হচ্ছে এসিটেট বাফার। কোন অক্সাইড পানিতে মেশালে সবচেয়ে বেশি অম্লীয় দ্রবণ তৈরি করে? সেটা হচ্ছে P2O5 মানে ফসফরাস পেন্টঅক্সাইড। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কক্ষ তাপমাত্রা বিশুদ্ধ পানির আয়নিক গুণফলের মান হলো 1 × 10⁻⁻14। খুবই ইম্পর্টেন্ট। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মানে কক্ষ তাপমাত্রা বিশুদ্ধ পানির যে আয়নিক গুণফল হলো 1 × 10⁻⁻14। সুপ্রিয় শিক্ষার্থী, যেহেতু পিএইচ এবং বাফার দ্রবণটা একটা গুরুত্বপূর্ণ এবং পার্ট, সেজন্য প্রতি বছরই প্রশ্ন আসে এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে যেহেতু সেটিং হয়, সেজন্য আমরা পিএইচ এর মানগুলো অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ মান রয়েছে সেই মানগুলো অবশ্যই মুখস্থ করার চেষ্টা করব। মেডিকেল টেস্ট এবং ভার্সিটির জন্য যে গুরুত্বপূর্ণ পিএইচ এবং বাফার দ্রবণের প্রয়োজন হয় সেই অংশগুলো আমরা এখানে উঠিয়ে দিয়েছি। অবশ্যই ভিডিওটি ফার্স্ট ও লাস্ট দেখবে এবং তোমাদের বন্ধুর কাছে অবশ্যই শেয়ার করবে। এবং পিএইচ এর যে গুরুত্বপূর্ণ মানগুলো রয়েছে এখন আমরা সেই মানগুলো অবশ্যই মুখস্থ রাখবো। গোসল করা সাবানের পিএইচ এর মান হবে 7.8, 7 থেকে 8। চুলের শ্যাম্পুতে যে পিএইচ এর মানটা দরকার সেটা হচ্ছে 5 থেকে 7। ফেস ওয়াশে 6 থেকে 8, টুথপেস্টের জন্য 8, কাপড় কাচার সাবান, ডিটারজেন্ট, বাসনপত্র ধোয়ার জন্য যে সাবান রয়েছে সেটা হচ্ছে 11 থেকে 13। 2 থেকে 1 মাসের শিশুর কোমল ত্বকের পিএইচ এর মান হলো 6.5 থেকে 5.5। বয়স্ক লোকের ত্বক হচ্ছে 4 থেকে 5.5। রক্তের পিএইচ এর মান হলো 7.4, যেটা আমরা আগে বলেছিলাম যে খুব ইম্পর্টেন্ট। মাতৃদুগ্ধের পিএইচ এর মান 6.6 থেকে 6.9। চোখের পানির পিএইচ এর মান হলো 6.6 থেকে 7.6। খুবই ইম্পর্টেন্ট চোখের পানির পিএইচ এর মান। মুখের লালা বা সেলিভার এর পিএইচ এর মান হলো 6.2 থেকে 7.4। পিত্তরসের ক্ষারীয় পরিবেশের পিএইচ এর মান 7.4 থেকে 8। পাকস্থলী অম্লীয় পরিবেশের পিএইচ এর মান হলো 1.5 থেকে 3.5। বিশুদ্ধ পানির অথবা সোডিয়াম ক্লোরাইডের পিএইচ এর মান হলো 7। এটাও আমরা মানে নিরপেক্ষ দ্রবণের পিএইচ এর মান 7। প্রস্রাবের পিএইচ এর মান হলো 4.5 থেকে 8। খুবই ইম্পর্টেন্ট প্রস্রাবের পিএইচ এর মান। ক্ষুদ্রান্তের পিএইচ এর মান 7.5 থেকে 8 এবং সাইট্রিক অ্যাসিডের পিএইচ এর মান প্রিজারভেটিভের জন্য থাকে 3.14। এই জন্য আমরা এই যে এখানে পিএইচ এর যে রেঞ্জ দিয়েছি, পিএইচ এর রেঞ্জটা অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করে নিবে এবং আশা করি যে এই পিএইচ এর এই রেঞ্জ থেকে পিএইচ থেকে যদি কোনো মান আসে তাহলে অবশ্যই এইটুকের মধ্যেই থাকতে হবে। সেজন্য তোমরা অবশ্যই এই পিএইচ এর মানগুলো ভালোভাবে এক্সারসাইজ করবে। এখন আমরা নমুনা হিসাবে এই অধ্যায় থেকে যে সাধারণত মেডিকেল এবং ভার্সিটির জন্য পিএইচ সম্পর্কিত যে গাণিতিক সমস্যা করার যে প্রয়োজন হয়, সেই গাণিতিক সমস্যা করার জন্য যে ছোট অঙ্ক করার জন্য সূত্রের প্রয়োজন হবে, সেই সূত্রগুলো আমরা এখানে লিখে দিচ্ছি এবং সেই সূত্রগুলো তোমরা ভালোভাবে অনুসরণ করবে। পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, পিওএস ইকুয়াল টু মাইনাস লগ হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা, পিএস প্লাস পিওএস ইকুয়াল টু হলো 14, আলফা ইকুয়াল টু রুট ওভার কে বাই সি, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ইকুয়াল টু আলফা সি, আলফা ইকুয়াল টু রুট ওভার কে বি বাই সি। হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা ইকুয়াল টু আলফা সি, পিএইচ ইকুয়াল টু হচ্ছে পিকে প্লাস লগ লবণের ঘনমাত্রা বা অ্যাসিড। এটা হচ্ছে মিশ্রিত দ্রবণের পিএইচ নির্ণয় করার জন্য। এবং মিশ্রিত দ্রবণ যদি ক্ষার হয় তাহলে সেক্ষেত্রে পিএইচ ইকুয়াল টু 14 মাইনাস পি কে বি ও মাইনাস লগ লবণের ঘনমাত্রা বা ক্ষারের ঘনমাত্রা। আর পিকে ইকুয়াল টু মাইনাস লগ কে এবং পিকেবি ইকুয়াল টু মাইনাস লগ কেবি। এখানে আমরা পিকে বিটা দিব, এখানে একটা পিকে বি দিব।
তাহলে এখানে যে আমরা যে সূত্রগুলা দিয়েছি এখানে আমরা অবশ্যই একটু খেয়াল করি। পিএইচ এই সূত্রটা আমাদের ৭ নাম্বারটা পিএইচ ইকুয়াল টু ১৪ মাইনাস পিকেবি মাইনাস লগ লবণ বাই ক্ষারের ঘনমাত্রা। পিকে ইকুয়াল টু মাইনাস লগ কে এবং পিকেবি ইকুয়াল টু মাইনাস লগ কেবি। তাহলে আশা করি সুপ্রিয় শিক্ষার্থী তোমরা এই সূত্রগুলো অনুসরণ করলে অনেক গাণিতিক সমস্যা করতে পারবে। আমি তোমাদের জন্য পরীক্ষায় সাধারণত ছোট, ছোট যে পিএইচ নির্ণয়ের জন্য গাণিতিক সমস্যাগুলো আসে সেগুলো আমরা এখানে কিছু নমুনা গাণিতিক সমস্যা করে দিয়েছি। তোমরা এইগুলো এক্সারসাইজ করবে। পাশাপাশি এই সূত্রগুলোকে যদি দেখো তাহলে আমরা গাণিতিক সমস্যার জন্য পিএইচ এর যে ছোট, ছোট গাণিতিকগুলা পরীক্ষায় আসে সেইগুলো আমরা এখান থেকে এক্সারসাইজ করলে সমস্যার সমাধান হয়ে যাবে। যেহেতু মেডিকেলের জন্য খুব একটা গাণিতিক সমস্যা আসে না, ১-২% আসে। সাধারণত ১ টা বা ২ টা পিএইচ নির্ণয়ের গাণিতিক সমস্যা আসতে পারে। যেহেতু আমাদের এখানে থিওরিটিক্যাল অংশই বেশি, সেজন্য আমরা থিওরিটিক্যাল অংশের জন্য ভালোভাবে এক্সারসাইজ করব। আমি এখানে গাণিতিক সমস্যার জন্য যে দরকার যে অংশটুকু সেটা আমরা কিছু, কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা দিয়েছি। সাধারণত এটা নমুনা। তবে এগুলোর ভিতর থেকেও কমন হতে পারে। সেজন্য আমরা এইগুলোও দেখব এবং সাধারণত এগুলোর মধ্যেই আসার কথা। এইটার অনুরূপেই। সেজন্য যদি একটু আমরা এই গাণিতিক সমস্যাগুলো বাসায় এক্সারসাইজ করে নেই, এই ধরনের হয়তোবা সালফিউরিক অ্যাসিডের জায়গায় ফসফরিক অ্যাসিড হতে পারে, এরকম হতে পারে এই ধরনের। সেজন্য আমরা এটা নমুনা গাণিতিক সমস্যা হিসেবে বলেছি এবং তারপরেও গুরুত্বপূর্ণ যে অংশগুলো সাধারণত ক্যালকুলেটর ছাড়া করা যায়, সেই অংশগুলোই আমরা এখান থেকে পিএইচ এর গাণিতিক সমস্যা হিসেবে উঠিয়ে দিয়েছি। তোমরা এইগুলো ভালোভাবে এক্সারসাইজ করবে। তাহলে প্রথম যে নমুনা গাণিতিক সমস্যা রয়েছে 0.05 মোলার সালফিউরিক অ্যাসিডের পিএইচ এর মান হলো 1, 0.005 দ্বিক্ষারীয় মানে হলো সোডিয়াম কার্বন দ্বিক্ষারীয় সবল অ্যাসিড মানে সালফিউরিক অ্যাসিডের জন্যই পিএইচ এর মান হবে 2, 0.005 মোলার সালফিউরিক অ্যাসিডের দ্রবণের পিএইচ এর মান হলো 2। একই কথা আমরা দুইটাই লিখেছি দুই ভাবেই, কেন সহজে দ্বিক্ষারীয় সবল অ্যাসিড বোঝাতেই আমরা এখানে সালফিউরিক অ্যাসিডকে বুঝি। ইথানোয়িক অ্যাসিডের যদি কে এর মান 1.8 × 10⁻5 হয় তাহলে 0.1 মোলার ইথানোয়িক অ্যাসিডের পিএইচ এর মান হবে 2.87। এটাও অনেক গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। দুটি অম্লীয় দ্রবণের পিএইচ যথাক্রমে 3 এবং 6 হলে প্রথম দ্রবণটি দ্বিতীয়টি অপেক্ষা কত গুণ বেশি পায়, অর্থাৎ 1000 গুণ। 0.1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিওএইচ এর মান হলো 13, 12.5 অর্থাৎ 12.5%। সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ এর মান হবে 13.51%। সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ এর মান হবে 13.4। সেমিমোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিওএইচ এর মান 0.30। কোনো দ্রবণের হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা 3.5 × 10⁻4 মোলার হলে ওই দ্রবণের পিএইচ এর মান হবে 10.54। একটি দ্রবণের পিএইচ হলো 6 এবং ওই দ্রবণে আরও হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি যুক্ত করা হয় দ্রবণের পিএইচ এর মান তখন 3 করা হলো। শেষ দ্রবণের পিএইচ আয়নের মোলার ঘনমাত্রা কত গুণ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 10⁻3 টাইমসের বৃদ্ধি পেয়েছে। আমরা এখানে গাণিতিক সমস্যাগুলো শুধু নমুনা হিসেবে দিচ্ছি। তোমরা এগুলোর সূত্রগুলোকে প্রয়োগ করে এটাকে আদলে করে থাকবে। 10⁻⁹ মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ এর মান কত হবে, সেটা 5 হবে। 0.01 মোলার এমন সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ এর মান হবে 12। 20 মিলিলিটার 1.5 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ এবং 1.5 মিলিলিটার 2 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণকে যদি আমি একসাথে মিশ্রিত করি তাহলে মিশ্রণের ঘনমাত্রা হবে 1.71। একটি দ্রবণের হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রা যদি 1 × 10⁻⁹ মোলার হয় তাহলে হাইড্রোক্সিল আয়নের মোলার ঘনমাত্রা কত হবে, 1 × 10⁵। ঘনমাত্রা সম্পর্কিত বিভিন্ন গাণিতিক সমস্যা আমার ভিডিও দেওয়া আছে চ্যানেলে, আমি ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে রাখবো। তোমরা অবশ্যই ওগুলো এক্সারসাইজ করবে অনুরূপভাবে। যেহেতু আমরা এমসিকিউ এর জন্য প্রস্তুতি নিচ্ছি এবং সেই এমসিকিউ এর জন্য যে ছোট ছোট গাণিতিক সমস্যাগুলো করা লাগে অনুরূপ গাণিতিক সমস্যা আমরা এখান থেকে দিচ্ছি। মনে করো যে 16 নাম্বার যে এমসিকিউ রয়েছে 2% সোডিয়াম কার্বনেট দ্রবণের পিএইচ এর মান কত, এখানে 1.5 ও আসতে পারে। এটার মতো করে করবে, সূত্র প্রয়োগ করবে তাহলে হয়ে যাবে। 13.3 পাকস্থলীর পাচক রসের জন্য পিএইচ এর মান 4.74 হলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত হবে, 0.00018 মোলার। রক্তের বাইকার্বনেটের বাফারের যদি পিএইচ এর মান 7.4 হয় তাহলে ওই বাফারে বাইকার্বনেট এবং কার্বনিক অ্যাসিডের অনুপাত হবে 20:1।
কোনো দ্রবণের পিএইচ এর মান যদি 8.45 হয় তাহলে ওই দ্রবণের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হবে 3.55 × 10⁻৯ মোলার। 1% হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণের পিএইচ এর মান হলো 0.56। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমাদের এই বাফার দ্রবণ এবং পিএইচ সম্পর্কিত যে টপিকসগুলো সাধারণত মেডিকেল এবং ভার্সিটির জন্য পড়া প্রয়োজন সেইগুলো আমরা এখানে পর্যায়ক্রমিকভাবে আলোচনা করলাম। তোমরা এই টপিকসগুলো ফার্স্ট টু লাস্ট অনুসরণ করবে, তাহলে তোমাদের বাফার দ্রবণ এবং পিএইচ সম্পর্কিত যে গাণিতিক সমস্যা প্লাস থিওরিটিক্যাল অংশের প্রয়োজন হয়, আশা করি সেগুলো সমাধান হবে। যেহেতু ভিডিওটি তোমাদের উদ্দেশ্যে করা হয়েছে তোমরা ভর্তি পরীক্ষায় ভালো করো, সেজন্য আমি চাইবো অবশ্যই তোমরা প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখবে এবং তোমার বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবে না, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আর এখানে প্রতিনিয়ত এই কেমিস্ট্রি শিক্ষালয় হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট এবং একাডেমিক জন্য সবসময় গুরুত্বপূর্ণ টপিকসগুলো নিয়ে আলোচনা করা হয়, সেজন্য আমার চ্যানেলের সাথেই থাকবে। তোমাদের মেডিকেলের প্রিপারেশন আরও সহজ এবং সহজবোধ্য হোক এবং তোমাদের স্বপ্নের ভর্তি পরীক্ষায় তোমরা চান্স পাও, সে আশা ব্যক্ত করে আজকের মতো এখানে সমাপ্ত। আল্লাহ হাফেজ।